গুড ইভিনিং টু অল অফ ইউ ফ্রেন্ডস। আমি আশা, আমার চ্যানেল ক্রিয়েশন অফ আশাতে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সাদা তিল দিয়ে সজনে শাকের রেসিপি। এখানে কিছু সজনে শাক নিয়ে নিয়েছি। শাকগুলোকে এখন আমি বেছে নেব বা এই ডাঁটাগুলো থেকে ছাড়িয়ে নেব। এই কাজটা আপনারা সকলেই জানেন, তারপরেও একটুখানি বিশেষত্ব ডেফিনেটলি আছে। দেখুন, শাকগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। এরপরেও একটা প্রসেস বাকি আছে, সেটা হচ্ছে এইটা। এখানে আমি শাকগুলোকে বটিতে করে আবারও কুচিয়ে নিলাম। যদিও বা সজনে শাকের পাতা খুবই ছোট, তারপরেও কিন্তু দলা পাকিয়ে যায়, সেই কারণে এই প্রসেসটা। এরপরে আমি কয়েকটা আলুও ছাড়িয়ে নেব। আলুগুলো ছাড়িয়ে নিলাম। এরপর কাটার প্রসেসটা দেখে নিন। আলুগুলোকে ছাড়িয়ে এই রকম করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। ঠিক এই রকম ছোট ছোট যেমন করে আমরা ঘুগনির আলু কেটে থাকি সেই রকম করে কেটে নিলাম। যেহেতু শাক পাতা নরম, তাই ছোট ছোট আলুটাই ঠিক আছে। তো আলুগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা বেগুনও কেটে নেব। যদিও বা আলুটা ছোট ছোট করে কাটা হয়েছে, তারপরেও বেগুনটা কিন্তু আমি তুলনামূলকভাবে একটু বড় বড় করে কাটবো, কারণ বেগুন আলুর তুলনায় অনেকটাই নরম। তো বেগুনগুলোও কেটে নিলাম একই রকমভাবে। এরপর উনানটা জেলে কড়াইটা বসিয়ে দিয়েছি। এরপর একটা মশলা তৈরি করে নেব। এখানে নিয়ে নিয়েছি সাদা তিল, কালো সরিষা, সাদা জিরা আর একটা শুকনো লঙ্কা। লঙ্কাটা যেহেতু একটু টাইম বেশি লাগে, তাই প্রথমে দিয়ে দিলাম। এরপর একটু কালার চেঞ্জ হয়ে গেলে বাকি মশলাগুলোও দিয়ে দিলাম। এরপর একটু নাড়াচাড়া করে নেব। এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে উনানের আঁচটা যেন একদম মিনিমাইজ থাকে, তা না হলে মশলাটা জ্বলে যাবে, আর জ্বলা পোড়া মশলা স্বাদে তিতা হয়, তাই রেসিপির স্বাদ একদম চেঞ্জ হয়ে যাবে। তো মশলাটা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিলাম, ঠান্ডা হতে দিলাম। এখন আমি কড়াইতে দিয়ে দিলাম পরিমিত সরিষার তেল। তেলটা খুব ভালোভাবে গরম হলে ফোড়নে দেব 5 ফোড়ন। 5 ফোড়ন দেওয়ার পর মিষ্টি গন্ধ বের হলে এখন দিয়ে দেব দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা বেশ কিছুটা টাইম ধরে নাড়াচাড়া করব। অল্প কিছুটা কালার চেঞ্জ হলে এখন আমি দিয়ে দেব আলুগুলো। আলুগুলো দেওয়ার পর আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব। যেহেতু আলু অনেকটাই শক্ত, তাই প্রথমেই দিলাম। এতে করে ভাজার সঙ্গে সঙ্গে অনেকটা কুকিং প্রসেস এগিয়ে যাবে বা অনেকটা সফট হয়ে যাবে, নরম হয়ে যাবে। তো আলুটা ততক্ষণ ভাজা হতে থাক। এখন আমি মশলাটা গুঁড়িয়ে নিলাম। এরপর আলুটা আবারও একটুখানি নাড়াচাড়া করে দিয়ে দিলাম বেগুনগুলো। বেগুন যেহেতু অনেকটাই নরম, তাই খুব কম সময়ে হয়ে যাবে, তাই আলুটার বেশ কিছুক্ষণ পর আমি বেগুনটা দিলাম। এরপর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব। বেগুনটাও অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম পরিমিত লবণ। এরপর দিয়ে দেবো অবশ্যই পরিমিত হলুদ। এরপরে দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। যদিও বা ভাজা মশলার সঙ্গে একটা শুকনো লঙ্কা অ্যাড করা হয়েছে, বাট সেটা এনাফ নয়। এরপরে দিয়ে দিলাম ভাজা মশলাটা। এখন দিচ্ছি অল্প পরিমাণে জল। এরপর অল্প একটুখানি নাড়াচাড়া করে মশলাগুলো মিক্সিং করে দিলাম। এরপর আবারও অল্প পরিমাণে জল দিয়ে চাপা দিয়ে দেব 5 মিনিটের জন্য। এতে করে কুকিং প্রসেস অনেকটা এগিয়ে যাবে আর সঙ্গে মশলাটাও ফুটে উঠবে। এরপর আমি চাপাটা খুলে নিলাম। এখন আবারও কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে করে মশলার কোনো রকম গন্ধ এক্সট্রা করে না থেকে যায় রেসিপির মধ্যে। তো বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। কষানোর সঙ্গে মশলার গন্ধ যেমন চলে যাবে, আর কুকিং প্রসেস কিন্তু অনেকটাই এগিয়ে গেছে। মানে আলু বেগুন সবই প্রায় 80% কুকড হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম সজনে পাতাগুলো। এরপর আমি চাপা দিয়ে দিলাম। এখানে উনানের আঁচ অবশ্যই মিনিমাইজ রাখতে হবে, যেহেতু জল নেই নিচে, তাই মিনিমাইজ আঁচে এটাকে নাড়াচাড়া করতে হবে ঢাকা চাপা করে করে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে অটোমেটিকলি এটা ভাজা ভাজা হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন। এরপরে অবশেষে দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি। শাকের ক্ষেত্রে একটুখানি চিনি দিলে টেস্টটা অনেকটা এনহ্যান্স হয়, তাই একটু চিনি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিলাম, যাতে করে চিনিটা গলে যায়। এখন আমার রেসিপিটা কমপ্লিট। তো বন্ধুরা,
রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আজ তাহলে আসি, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে।